ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। চলতি ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৮% কারখানায় শ্রমিকদের ঈদের বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে। এটি শুধু বিজিএম এর তালিকা। আজ তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এক অফিসিয়াল বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি দেওয়া তথ্য অনুযায়ী দুই অঞ্চলের মোট ২১৩৩টি চালু পোশাক কারখানার মধ্যে ২০২১টি কারখানা ইতিমধ্যেই তাদের শ্রমিকদের বোনাস বুঝিয়ে দিয়েছে, কিন্তু এখনও বকেয়া ২% কারখানা শ্রমিকদের বেতন বোনাস। দর্শক, এসব নিয়ে আজকে টালিখাতার আলোচনার বিষয় শতভাগ শ্রমিকের পাওনা মেটে না কেন। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বিজিএম এর সাবেক পরিচালক শোভন ইসলাম এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। শুরুতেই শোভন ইসলাম, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। সাধুবাদ জানাই যে এত শতাংশ ৯৮% প্রায় বেতন বোনাস দেওয়া হয়েছে আপনাদের তালিকাভুক্ত যারা আছে, কিন্তু এখনো ২% বাইরে। এতে গেল আসলে বিজিএম এর হিসাব, এর বাইরেও তার অনেক সংখ্যাটি অনেক যদি বলতে চাই। আসলে সত্যি কথা বলতে গেলে কি শতভাগ পাওনা মেটে না কেন, কি মনে হয় আপনার? আমি একটু পরিসংখ্যানের দিকে প্রথমে আসি। দেখুন, আমরা এই পরিস্থিতি, এখন যে কারেন্ট পরিস্থিতি আছে আমাদের ব্যবসায়িক পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা জানেন আমাদের গত ৯ মাস যাবত একটা নেগেটিভ প্রবৃদ্ধির মধ্যে আছে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট। এবং তাছাড়া আপনারা জানেন এই মুহূর্তে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। এছাড়াও সমস্ত দুনিয়াতে যে ইনফ্লেশনারি প্রেশার আমরা ফিল করছি, তাতে করে আমাদের এই মুহূর্তে ঠিক রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টের সিচুয়েশনটা খুব একটা ভালো না। এর মধ্যেও আমরা কিছু সরকারের বিশেষ সহায়তা পেয়েছি। সেই সহায়তা হলো আমাদের ১৮ মাস যাবত যেন আমাদের যে ন্যায্য পাওনা ছিল ফ্যাক্টরিগুলোর, যেগুলো আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্টের এগেনস্টে আমাদেরকে 1% একটা ইনসেন্টিভ পাই আমরা। সেই এক্সপোর্টের ইনসেন্টিভটা আমাদের গত ১৮ মাস যাবত আটকে ছিল। এই সরকার আমাদের এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই 1% ইনসেন্টিভটা রিলিজ করেছে। এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ আমাদের বেতন বোনাসগুলো পরিশোধ করতে সক্ষম হয়েছি। আপনি যে বলছেন যে 2% যে ফ্যাক্টরিগুলো যে এখনো পরিশোধ করতে পারে নাই, আমরা জানি যে একটা ব্যবসায়িক সাইকেল যে কোনো সময় কিছু সংখ্যক ব্যবসা কিছু ট্রাবলের মধ্যে দিয়ে যায়। হয়তো বায়ারের পেমেন্ট টাইম মতো আসে না, অথবা কোনো ব্যাংকিং সমস্যা তারা আটকে পড়ে। তো এই ধরনের সমস্যা একটা বড় ইন্ডাস্ট্রিতে থাকবেই সবসময়। এটি মানে এটা আমাদের কাঙ্ক্ষিত না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা যে এটি একটি আনন্দের মৌসুম, এটি শ্রমিকরা প্রচণ্ড পরিশ্রম করে, এই সময়টা তারা একটু ছুটি পায়, তারা বাড়িতে যায়, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের সময় মতো বেতন এবং সময় মতো বোনাসটি পরিশোধ করা। এবং আমরা বহু ফ্যাক্টরি, আমাদের অলমোস্ট 50%-এর বেশি ফ্যাক্টরি আমরা একটা অ্যাডভান্স দিয়ে দিই, যেহেতু ঈদটি একদম মাসের শেষে, কাজেই আগামী মাসের বেতন থেকেও কিছু অ্যাডভান্স তাদেরকে পরিশোধ করা হয়। এবং আমি জানি যে অলমোস্ট 50-60% ফ্যাক্টরি এই অ্যাডভান্সটিও দিয়েছে, 15 থেকে 20 দিনের বেতন অ্যাডভান্স দিয়েছে। কিন্তু অবশ্যই কিছু এক্সেপশন থাকে, এগুলোকে আমরা যতই চেষ্টা করি কোনোভাবেই এই এক্সেপশনটাকে কাটিয়ে ওঠা খুবই দুষ্কর হয়ে যায়। কারণ এটি একটি ব্যবসায়িক পরিস্থিতি এবং এটি একটি, জানেন, ইন এ ট্রু ওয়ার্ল্ড, একটা ফ্রি ইকোনমিতে এই ধরনের পরিস্থিতি সবসময় থাকবে যে কিছু ব্যবসা ভালো করবে এবং অল্প কিছু ব্যবসা হয়তো তারা কোনো না কোনো কারণে আটকে পড়ে বিভিন্ন কারণে। তো এটির একটি কোনো নির্দিষ্ট কোনো মানে পয়েন্ট আউট পিন পয়েন্ট করার উপায় নাই, কিন্তু এটি সাধারণত হয় একটি বড় ইন্ডাস্ট্রিতে এই ধরনের অর্থাৎ ঘটনা। মাপার নির্দিষ্ট কোনো ব্যারোমিটার নাই আসলে। যেটা বলছেন যে ৯ মাস ধরে নেগেটিভ প্রবৃদ্ধি ছিল, এক্সপোর্টের ইনসেন্টিভ আটকে ছিল, নানান কারণ ছিল, এছাড়া কয়েকটি ২% সেটা আসলে উদাহরণ নাই, কিন্তু তারপরও আসলে শ্রমিক মালিক মিলিত একটা পরিবার, সবকিছু মিলে কারো মুখে হাসি কারো মুখে নিরানন্দ, সেটা আসলে বৈষম্যের একটা জায়গা তৈরি করে দেয়। আমরা চাই সেই বৈষম্যের নিপাত যাক, আমরা সবাই মিলেই আসলে ভালো থাকুক। আমরা আপনার কাছে আবারও ফিরবো জলি তালুকদার। এই যে যদি বলি আমরা শুধু বিজিএমই পরিসংখ্যানের দিকে তাকালাম, আপনি নিশ্চয়ই পুরো ট্রেড ইউনিয়নের সাথে আছেন, নিশ্চয়ই এর কাছে বড় পরিসংখ্যানটা আপনার কাছেও আছে। আমরা যেটা চট্টগ্রামেও দেখেছি, চট্টগ্রামের শিল্পাঞ্চল ৩৯টি কারখানায় প্রায় ২৪,০০০ কর্মীর বেতন বোনাস পরিশোধ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা সেটা আলোচনা করব বিরতির পর, কিন্তু এখন যে বিষয়টা আলোচনা করতে চাই যে কেন শতভাগ পাওনাটা আসলে মেটানো হয় না। আপনার কি পর্যবেক্ষণ, আপনার কি মনে হয়? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর শোভন ইসলাম সাহেব যে কথাগুলো বললেন শুনতে বেশ ভালো লাগে, এবং এই মানে তথ্য শুনতেও ভালো লাগে যে ৯৮% কারখানার মানে বেতন বোনাস দিয়ে দেওয়া বিজিএমই হয়েছে। তালিকাভুক্ত যারা আছে। কিন্তু হ্যাঁ, কিন্তু ঘটনা যেটা হচ্ছে
বিজিএমই যেসব কারখানায় কাজ করান আর কি, তার মধ্যে হচ্ছে একটা বিরাট অংশ সাব কন্ট্রাক্টে আছে, যদিও সেটা অনেক সময় ওনারা স্বীকার করেন না আর কি। এই সাব কন্ট্রাক্ট এবং ছোট ছোট ফ্যাক্টরি, মাঝারি সাইজের ফ্যাক্টরি, অনেক ফ্যাক্টরিতে কিন্তু বেতন বোনাসের বিষয়টা এখনো অনিশ্চিত থাকে। এবং আমরা আমাদের এই ট্রেড ইউনিয়ন লাইফে পুরা ঈদের সময়টা আন্দোলন সংগ্রামের মধ্যে থাকতে হয়। আপনি ইতিমধ্যে চট্টগ্রামের ইপিজেড এর ঘটনার কথা বলেছেন। এছাড়া আমি কয়েকটা কারখানার নাম এখানে উল্লেখ করতে চাই। গাজীপুরে বিশেষ করে ইউনিক ডিজাইনার্স লিমিটেড, ইউনিক ওয়াশ এন্ড ডাইং লিমিটেড, এখানে বেতন দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে, সেটাই তারা পায়নি। বোনাস কিভাবে পাবে? স্বপন ওয়াশ লিমিটেড, এ&জেড গার্মেন্টস লিমিটেড, এইগুলোতে বোনাসের জন্য লড়াই হচ্ছে। আজকে নবীনগর চন্দ্রাতে হচ্ছে এনার্জি প্যাকের শ্রমিকরা হচ্ছে রাস্তায় নেমেছিল। তারপরে আলী ফ্যাশনের সমস্যাটা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। এই ধরনের একটার পর গ্লোবাল অ্যাটায়ার, যেটা হচ্ছে বিজিএমই একদিন আগে আমাদের সংগঠন এটার সাথে যুক্ত ছিল, তারা সমাধান করেছে, কিন্তু সেটা শুধুমাত্র বোনাস দাও, হাফ বোনাস এবং বেতনের জায়গাটা নাই। এই ধরনের অসংখ্য কারখানার নাম কিন্তু আমরা বলতে পারি, যেগুলো হচ্ছে এখন পর্যন্ত বোনাস, বেতন, সেগুলো একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আরেকটা বিষয় হচ্ছে বোনাস আসলে কত দেয়? বোনাস আসলে দিচ্ছে হচ্ছে একটা বেসিকের সমান, এবং সব কারখানায় কিন্তু বোনাসের মাত্রাও সমান থাকে না। এক একজন, অনেক সময় কিছু ভালো ফ্যাক্টরি ছাড়া অধিকাংশ ফ্যাক্টরিতে একটা বোনাসের ক্ষেত্রেও এক ধরনের মানে গাফিলতি আছে, এক একজন এক এক রকম দিয়ে থাকে। আর হচ্ছে আপনার বেতনের ক্ষেত্রেও শোভন ইসলাম সাহেব যেটা বললেন, যে বেতন দেওয়ার ক্ষেত্রেও কিছু ফ্যাক্টরি এপ্রিলের বেতন দিয়েছে, মে মাসের বেতন বাকি, এই ধরনের অনেক বিষয় এখানে কিন্তু যুক্ত আছে। ফলে যেটুকু এগিয়েছে, আমি বলবো এখন পর্যন্ত শ্রমিকদের লড়াই সংগ্রাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন পর্যন্ত আমার দেখা মতে শ্রমিকরা লড়াই সংগ্রাম ছাড়া কিছু আদায় করতে পেরেছে এরকম বিষয় দেখা যায় না। আরেকটা বিষয় হচ্ছে শ্রমিকরা যে মজুরি পায়, সেটাই তো বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ না। মজুরিটাও তো অনেক আগেই সেটাকে হচ্ছে পুনর্বিবেচনা করবে, অভ্যুত্থানের পরে এই বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো এখন পর্যন্ত দেখা হয়নি। ফলে যতটা সহজভাবে আসলে শ্রমিকদের একটা ঈদ উৎসব এটা উদযাপন করার কথা, এবং যেভাবে উদযাপন করার কথা, সারা বছরে শ্রমিকরা, নারী শ্রমিকরা অনেক সময়, বা শ্রমিকরা তাদের ছেলে মেয়েদের সাথে দেখা করার সময়ও পায় ঈদে, তো সেই সময়টাও যে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নিয়ে গিয়ে সেই ঈদ উদযাপন করবো, রাস্তাঘাটে তখন ট্রান্সপোর্টেও অনেক বেশি খরচ হয়। এই সবগুলো বিষয় মিলে শ্রমিকরা যে খুব ভালো ঈদ উদযাপন করতে পারে আনন্দের সাথে, বাড়ি যাওয়ার আনন্দটুকু, আর সন্তানের সাথে বা বৃদ্ধ মা বাবার সাথে দেখা সাক্ষাৎ, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের বাইরে খুব বেশি যে তাদের আনন্দটা হয়, সেটা কিন্তু হয় না। ফলে হচ্ছে বেতন বোনাসের জায়গাটা এইভাবে শতাংশের হিসাব বললে শুনতে ভালো শোনালেও অসংখ্য সাব কন্ট্রাক্ট এবং অন্যান্য ফ্যাক্টরি, এবং আমি যেসব ফ্যাক্টরির নাম বলেছি, চট্টগ্রাম ইপিজেড সহ অনেক ফ্যাক্টরিতে কিন্তু বেতন বোনাসের জায়গাটা এখনো বাকি রয়ে গিয়েছে। এবং ঈদ কিন্তু 28 তারিখ, আর আজকে 25 তারিখ, 26, 27 দুই দিন আমাদের সামনে আছে, এবং চাঁদ রাত পর্যন্ত কিন্তু এই লড়াইটা চলতে থাকে। অনেক ফ্যাক্টরি কিন্তু ঈদের দিনও সেই বেতন বোনাস পায় না। নিশ্চয়ই জলিত আলু, তো আপনার কাছে আমরা আবারও ফিরবো। শোভন ইসলাম, সবকিছু মিলিয়ে আমরা আরো প্রশ্নের উত্তর জানবো, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আলোচনা করবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আমাদের আলোচনার বিষয়, শতভাগ শ্রমিকের পাওনা মেটে না কেন। আমরা আবারও বিরতির পর শোভন ইসলাম আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে আপনি বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, বেশ কিছু কারণ তুলে ধরেছেন। 9 মাস নেগেটিভ প্রবৃদ্ধি ছিল, স্পোর্টের ইনসেন্টিভ আটকে ছিল, এছাড়া বৈশ্বিক অর্থনীতি পরিস্থিতির বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। সার্বিক বিষয় যদি বলি, নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের সবচেয়ে বড় ছিলেন অর্থনৈতিক চ্যালেঞ্জ। সব কিছু মিলে আসলে আরএমজি সেক্টরের সামনের দিনগুলোতে কি প্রভাব আছে? মালিক বাঁচলে শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, মালিক ঠিক থাকলে শ্রমিক ঠিক থাকবে, পুরোটা কিন্তু একটা পরম্পরা। কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? জি, আমি একটু কতগুলো ব্যাপার একটুখানি অ্যান্সার করে আসছি রলি আপার কথা। সেটি হলো যে দেখুন, 100% আমরা চাই যে যখন একটি শ্রমিক কাজ করে তার বেতনটি পরিশোধ করা একটা মৌলিক রেসপন্সিবিলিটি। এটা সবচাইতে বড় মৌলিক রেসপন্সিবিলিটি যে কোনো ব্যবসার। যাদের কর্মের মূল্য দেওয়া, এটা একটা মৌলিক রেসপন্সিবিলিটি। আমরা চেষ্টা করি যারা মালিক রয়েছেন, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা ওনার রয়েছেন, কিংবা যেগুলো শেয়ার হোল্ডারদের দ্বারা ওন করা হয়, সেগুলোর প্রত্যেকটির বেতন পরিশোধ করা একটা নৈতিক দায়িত্ব, এবং এটা করতেই হবে। এটা মৌলিক, একেবারেই বেসিক।
পার্টিকুলারলি ঈদের আগে এই ব্যাপারটি আরো বড় হয়ে আসে, কারণ ঈদ একটা আমাদের দেশে দুইটি ঈদ একটি বড় মানে ফেস্টিভ অকেশন। এই সময় সবাই মিলে বাড়িতে তারা সময় স্পেন্ড করে, এবং আমরা যারা মালিকরাও কিন্তু আমরা শ্রমিকদের সাথে, আমি এখন এই মুহূর্তে আমার ইন্ডাস্ট্রিয়াল যে কমপ্লেক্স আছে 11,000 শ্রমিক কাজ করে এখানে ভালুকাতে, সেখানে অবস্থান করছি, এবং আমি মালিক হিসাবে শ্রমিকদের সাথে এই সময়টি স্পেন্ড করি। আমরা অত্যন্ত আনন্দের সাথে, আগামীকাল আমাদের ফ্যাক্টরিটি বন্ধ হবে, অত্যন্ত আনন্দের সাথে আমরা অর্ধেক দিন কাজ করে ফ্যাক্টরি বন্ধ করব, এবং এটা আমার জন্য একটা বড় সৌভাগ্য যে আমি যখন বেতন পরিশোধ করে আমার যে সহকর্মী আছে, আমার যে শ্রমিকরা আছে, তাদের সাথে একসঙ্গে বাড়িতে যাব, সেটি আই লুক ফরওয়ার্ড টু দিস ডে। এবং আমি এক এক সময় এক একটা ফ্যাক্টরিতে আমি এই কাজগুলো করি। কাজে বেতন পরিশোধ করতেই হবে, এটা একেবারে মৌলিক দায়িত্ব, এটা আমাদের করতেই হবে, এবং এটা 100% হওয়া উচিত। কিন্তু বিভিন্ন কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এবং বাংলাদেশে 100% কোনো সময় অ্যাটেন্ড করা যায় না, পরিসংখ্যানটি অ্যাটেন্ড করা অত্যন্ত কঠিন, কিন্তু আমরা চেষ্টা করে যাব যাতে আমরা এই 100% অ্যাটেন্ড করতে পারি। আমরা আমরা 100% আমরা যাতে অ্যাচিভ করতে পারি। যদি আমরা না করতে পারি, সেটা আমাদের জন্য একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতার জন্য অনেকগুলো কারণ আছে। এই মুহূর্তে এই অনুষ্ঠানে সেই কারণটা ঠিক ব্যাখ্যা করা যাবে না, এবং এটির কোনো বেসিক্যালি যারা বেতন দিতে পারবেন না তাদের ব্যবসায় থাকার কোনো রাইটস নেই আমার মনে হয়। তো ওভারঅল ব্যবসাকে ঠিকমতো ধরে রাখা এবং ব্যবসাকে চালানো, এটি একটা ফান্ডামেন্টাল হয়তো বেতন পরিশোধ করা। এখন বাংলাদেশের আরএমজি সেক্টর কি অবস্থায় আছে আপনারা জানেন। ওভারঅল আরএমজি সেক্টরের সিচুয়েশন ইজ নট গুড, এবং এটি হয়তো বলে দেবেন যে আমাদের মালিক সবসময় বলি আমাদের আরএমজি সেক্টর ইজ নট গুড, সেটি কিন্তু ঠিক না। কোভিড সময় আমরা খারাপ সময় পার করেছিলাম, তারপর আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছিলাম, কিন্তু জানেন ইউক্রেন যুদ্ধ, লোহিত সাগরের হুতিদের মানে আমাদের লিড টাইমকে বাড়িয়ে দেওয়া, জাহাজগুলো বন্ধ করা, এবং ওভারঅল একটা ইনফ্লেশনের প্রভাব যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নে পড়েছিল, তখন থেকে এটার উপর আমাদের প্রেশার পড়ে। কিন্তু চায়না +1, প্রচুর পরিমাণ চাইনিজ বিজনেস এবং ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে আসে, এবং আমরা কিন্তু ঘুরে দাঁড়াই, এবং আমাদের এক্সপোর্ট কিন্তু প্রতি বছর বেড়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে 18 মাসের আগে যে রেভলিউশনটি, সেই রেভলিউশনটি এবং তার আগে যে ব্যাংকের দেউলিয়াত্ব এবং ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা তছরূপ হওয়ার যে ঘটনা ঘটে, তাতে করে কিন্তু ওভারঅল ম্যাক্রো ইকোনমিক্সের উপর যে একটা চাপ পড়ে, সেই চাপের প্রভাব কিন্তু আরএমজি সেক্টরের উপর পড়ে। বিকজ ব্যাংকগুলোর মূলধনগুলো চলে যায়, পাচার হয়ে যায়, সেই মূলধনের প্রভাব চলে যাওয়ার কারণে আমাদের যে আমরা যারা এন্টারপ্রেনিয়র আছি তাদের উপর একটা প্রভাব পড়ে, এন্টারপ্রাইজগুলোর উপর, আমাদের যে কোম্পানিগুলো আছে তার উপর একটা প্রভাব পড়ে। কারণ তারল্য সংকট যখন থাকে, তখন আপনি নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন না। আমাদের যে লিমিট থাকে, আমাদের যে ব্যাংকিং ব্যবসার একটা লিমিট দেওয়া হয়, যেহেতু ব্যবসায়িক মূলধন কমে আসে, ব্যাংকের মূলধন কমে আসলে অটোমেটিক পার্সেন্টেজ সিঙ্গেল বড়োয়ার লিমিটের মধ্যে আমরা আটকা পড়ে যাই। তো এই ধরনের নানা ব্যাংকিং সমস্যায় আমরা জর্জরিত ছিলাম গত 18টি মাস। তারপরে আমাদের ইনসেন্টিভ কোনো দেওয়া হয় নাই, আমাদের যেই অর্থ ছাড়গুলো দেওয়ার কথা ছিল সেগুলো ছাড় দেওয়া হয় নাই, যেটির ইন্টারেস্ট রেট 9% ছিল সেটি 14.5% জাম্প করেছিল। ওভারঅল আর একটি যুদ্ধ, এবং যুদ্ধের কারণে সিভিয়ার লিড টাইমের প্রবলেম, আমাদের লিড টাইম বাংলাদেশে আমরা সবসময় পিছিয়ে থাকি, সেই সিভিয়ার লিড টাইমের প্রবলেম। এরপরে যে মব কালচার তৈরি হয়েছিল, এবং সেই মব কালচারের ফলে আমাদের দেশে আমরা একটা মানে পুরো একটা অস্থিতিশীল সময় পার করেছেন, কিন্তু সামনের সময়টা তো আসলে খুব একটা যে আশান্বিত হচ্ছে সেরকম আসলে কোনো পূর্বাভাসও পাওয়া যাচ্ছে না। তার উপর ওয়াশিংটনের সাথে একটা বাণিজ্য, সামনের সময়ের ব্যাপারে আমরা একটুখানি কথা বলতে চাই, যদি আপনি আমাকে 1 মিনিট সময় দেন। 1 মিনিট, হ্যাঁ প্লিজ। যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে এই মুহূর্তে আমরা দেখতে পাই আমরা নেক্সট আমেরিকান স্প্রিং সামার সিজনে কি ধরনের অর্ডার আসবে, এবং সেটি কিন্তু একটু পজিটিভ চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা যদিও গত 9 মাস নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানে ওভারঅল কনফিডেন্স ফ্যাক্টর বায়ারদের, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটা অস্থিরতা ছিল, সেই জন্য বায়ার ওয়ার নট ভেরি কনফিডেন্ট। নিশ্চয়ই সামনে পূর্বাভাস ভালো হলে কিন্তু পরবর্তীতে কিন্তু শ্রমিকদের জন্য ভালো কাটবে, পূর্বাভাস ভালো বলে মনে হচ্ছে। আমি নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা থাকতে চাই। জলি তালুকদার, শোভন ইসলাম তার কথা তুলে ধরেছেন। এবার আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনি কেন্দ্রের ট্রেড ইউনিয়নের সহসভাপতি হিসেবে কাজ করছেন। শ্রমিকদের এই যে ন্যায্য পাওনা বা ঈদ এলে সরব হওয়া, আমরা টকশোতে অনেক কথা বলি, মানে কাগজে বয়ান অনেক কিছু দিই, বাস্তবিক প্রেক্ষাপটে আসলে আপনাদেরও তো কিছু দায়িত্ব থাকে, সেই জায়গা থেকে আপনারা কতটুকু কি করছেন?
আমাদের দায়িত্ব থেকে আসলে আমরা যে কাজগুলো করার চেষ্টা করেছি, যে অনেকগুলো ফ্যাক্টরির মুভমেন্ট কিন্তু এর ইতিমধ্যে চলেছে এবং প্রত্যেকটা মুভমেন্টে এটা দায়িত্বশীলতার সাথে ফ্যাক্টরি গুলোতে আমরা এই মুভমেন্ট গুলো পরিচালনা করে কিছু আদায় কিন্তু বেতন এবং বোনাস আদায়ের চেষ্টা আমরা করেছি এবং কিছু জায়গায় সমর্থ হয়েছে, কিছু জায়গায় অর্ধেক সমর্থ হয়েছে, কিছু জায়গায় হয়নি। এই দায়িত্বটা আমরা বরাবরই পালন করি। কিন্তু আমার আর দুইটা পয়েন্ট এখানে যুক্ত করার আছে, সেটা হচ্ছে যে শুধু ঈদের ক্ষেত্রে ধরে না, আজকে যে বৈশ্বিক পরিস্থিতি এবং পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সরকার এবং মালিকদের যে ভূমিকা নেওয়া দরকার ছিল সেই ভূমিকাটা তারা নিতে পারছেন না। এটা আমরা স্বীকার করি যে ট্রাম্পের যে শুল্কযুদ্ধের ফলে এবং আমাদের সাথে যে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হয়েছে, যে অবৈধ বাণিজ্য চুক্তিটা হয়েছে যেটা জনস্বার্থ বিরোধী, এই চুক্তির ফলেও কিন্তু গার্মেন্টস সেক্টরে একটা নেগেটিভ প্রভাব পড়বে। কিন্তু গার্মেন্টস সেক্টর থেকে এবং সরকারের দিক থেকে এই চুক্তির বিরুদ্ধে যেভাবে বলা দরকার এবং দর কষাকষির জায়গাটা আমাদের সরকার এবং গার্মেন্টস এর মালিকদের সংগঠনগুলোর পক্ষ থেকে যেভাবে করা দরকার সেই জায়গাতে ওনারা ব্যর্থ হচ্ছেন। এবং সেই জায়গায় আপনারা দেখেন সেই ব্যর্থতার ফলে এটার প্রভাবটা কিন্তু একদম শ্রমিকদের পর্যায়ে চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি শ্রমিক না বাঁচাইলে তো আপনি আসলে এই সেক্টর বাঁচাইতে পারবেন না, কারণ আপনার এই সেক্টরটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? বাংলাদেশে যে এত কাজ আসছে, এত কিছু করে কোভিড এর সময়ও কিন্তু তারা উত্তরণ ঘটিয়েছে খুব ভালোভাবে এবং মালিকরা কিন্তু ধারাবাহিকভাবে মালিক যে সরকারই যখন আসে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার, আগে স্বৈরাচারী সরকার বা এখন, এই মালিকরা কিন্তু ধারাবাহিকভাবে আছেন। বা ভোট করে কোনো মালিক শেষ হয়ে গেছেন, নাই ছিলেন না, ব্যাপক এরকম না আর কি, আমরা তো সবাইকে চিনি, সেটা ছিলেন। কিন্তু এর মধ্যে যে যে টাকা পাচার হয়েছে সেখানে তো গার্মেন্টস সেক্টরের মালিকরাও আছেন। সেই সব ক্ষেত্রে যে সরকারের দিক থেকে, আগে সরকার তো নিজেরাই সহযোগিতা করেছেন, এখনো যে পাচার হচ্ছে না সেটাও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না কেউ, এবং সেই পাচারকৃত অর্থ ফিরে আনার কোনো উদ্যোগ নেই। এমনকি মালিক এবং সরকারের দিক থেকে এই সব মালিকদের ক্ষেত্রে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের ক্ষেত্রে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার এবং আইনগত জায়গা থেকে যেসব ভূমিকা নেওয়া দরকার সেই সব ভূমিকা কিন্তু একেবারেই নেওয়া হয়নি। আরেকটা জিনিস বলবো, যে বাণিজ্য চুক্তির বিষয়ে স্পষ্টভাবে মালিকদের যে অবস্থান নেওয়ার কথা ছিল, সরকারের অবস্থান নেওয়ার কথা ছিল, সেটা নেয় নাই। কারণ আমরা ইতিমধ্যে জানি বাণিজ্য চুক্তি মালয়েশিয়া বাতিল করেছে এবং ইন্ডিয়া সেটা স্থগিত রেখেছে। ফলে আমাদের নতুন সরকারের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা দেশের স্বার্থ বিরোধী এই চুক্তি বাতিল করা উচিত। এটার ইম্প্যাক্টটা কি হবে এটা পরবর্তীতে কিন্তু গার্মেন্টস নিশ্চয়ই, সেটা নিয়ে আসলে খুবই আলোচনার দাবি রাখে। অসংখ্য ধন্যবাদ জলি তালুকদার এবং শোভন ইসলাম। সময় স্বল্পতে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, আপনার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।